সবাইকে স্বাগত। যারা 2022 সালে দশম শ্রেণীতে নতুন উত্তীর্ণ হয়েছে তাদের ফেব্রুয়ারি মাসে যে নতুন মডেল লেকচারের টাস্কগুলো দিয়েছে তার ইতিহাসের পার্ট 2 নিয়ে আজ আমি আলোচনা করব। তোমাদের ইতিহাসে 20 নম্বরের জন্য পার্ট 2 এর প্রশ্নগুলো করা হয়েছে। তোমরা স্ক্রিনে প্রশ্নগুলো দেখতে পারছো। এক দাগে তোমাদের 4টি শূন্যস্থান পূরণ করতে হবে 4 নম্বর, 2 দাগে স্তম্ভ মিলকরণ করতে হবে 4 নম্বর, 3 দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর লিখতে হবে, 2টি প্রশ্ন আছে 4 নম্বর, আর 4 দাগে 2টি বড় প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 4 নম্বর করে, টোটাল 8 নম্বর। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে করে দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমে দেখে নাও এক দাগের যে শূন্যস্থান 4টি আছে তাদের সঠিক উত্তর। একের ক নম্বর প্রশ্ন, কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে 1780 খ্রিস্টাব্দে। আমি শূন্যস্থানগুলো লাল কালি দিয়ে টাইপ করে দিয়েছি, তোমরা উত্তরটা দেখে নাও। 1780 হয়ে যাবে প্রথম শূন্যস্থানের সঠিক উত্তর। খ নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, অর্থাৎ খ নম্বরের শূন্যস্থানে বসবে ডেভিড হেয়ার। গ নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। সঠিক উত্তরটা দেখতে পাচ্ছ, হয়ে যাবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। ঠিক আছে। আর শূন্যস্থানের লাস্টের প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1893 খ্রিস্টাব্দে। ঠিক আছে। এই ছিল তোমাদের এক দাগের যে 4টি শূন্যস্থান ছিল তাদের সঠিক উত্তর। এরপরে দেখে নাও তোমাদের 2 দাগে স্তম্ভ মিলকরণের যে 4টি প্রশ্ন আছে তাদের সঠিক উত্তর। দেখো প্রথমেই ক স্তম্ভ আর খ স্তম্ভ বলে আমি বা সাইডে ক স্তম্ভ করেছি এবং ডান সাইডে খ স্তম্ভ করেছি। তোমরা ঠিক এইভাবে উত্তরটা লিখে রাখবে। তোমাদের প্রশ্নে কিন্তু এলোমেলোভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখতে পাচ্ছ এখানে এলোমেলো দেওয়া আছে, আর এবং উত্তরটা যেভাবে লিখতে হবে আমি সেভাবে করে দিয়েছি। তোমরা দেখে নাও উত্তরটা। প্রথমেই ক স্তম্ভের প্রথম যে প্রশ্নটা আছে একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা অ্যারোচিহ্ন দেবে, তারপরে খ স্তম্ভের সঙ্গে মিলবে হলো ডিরোজিও। ঠিক আছে, এইভাবে লিখবে, তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেরটা আছে তত্ত্ববোধিনী সভা, অ্যারোচিহ্ন দেবে, তারপরে লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ খ স্তম্ভের সঙ্গে মিলে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। ক স্তম্ভের হুতম পেশার নকশা, এটা অ্যারোচিহ্ন দিয়ে লিখবে এবং খ স্তম্ভের সঙ্গে মিলবে হলো কালী প্রসন্ন সিংহ। আর লাস্টের গ্রাম বার্তা প্রকাশিকা, অ্যারোচিহ্ন দেবে এবং এটা উত্তর হয়ে যাবে খ স্তম্ভের সঙ্গে হরিনাথ মজুমদার। ঠিক আছে, এইভাবে লিখবে, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে এবং নাম্বার কাটার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে। এখন দেখে নাও 3 দাগের যে প্রশ্নগুলো আছে, 2-3 বাক্যে উত্তর দাও। 3-এর ক নম্বর প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন? উত্তরটা লিখবে এইভাবে, প্রথমে হেডিং করে নেবে লালন ফকির স্মরণীয়, তারপরে লিখবে লালন ফকির ছিলেন বাউল সাধনার একজন প্রধান গুরু। তিনি ছিলেন শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা ও গায়ক। প্রায় 2000 গান রচনা করেন তিনি। তার মর্মস্পর্শী গানগুলি মানব জীবনের রহস্য, আদর্শ ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে। এটুকু লিখলেই কিন্তু তোমাদের 3.1-এর যে প্রশ্নটা আছে লালন ফকির স্মরণীয় কেন, তার উত্তর কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখে নাও 3.খ-এর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি? প্রথমে হেডিং করে নেবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা, তারপর লিখবে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার। বেথুন ছিলেন একজন ভারতপ্রেমী ব্রিটিশ কর্মচারী। তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে আছেন। তিনি হিন্দু বালিকা বিদ্যালয় অর্থাৎ বর্তমান বেথুন স্কুল প্রতিষ্ঠা করে বাংলার নারী জাগরণের সূত্রপাত করেন। এছাড়া বেথুন কলেজ হলো ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ। মাতৃভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা তিনি চালু করেন। এটুকু লিখলে কিন্তু পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকাটা হয়ে যাবে। যেহেতু এখানে 2 থেকে 3টি বাক্য লিখতে বলেছে, তবুও এখানে কিন্তু একটি বাক্য বেশি হয়ে গেছে। তোমরা এভাবে লিখে নাও, তাহলে হবে, কোনো প্রবলেম নেই। এরপরে দেখে নাও 4 দাগের প্রশ্ন, 7-8টি বাক্যে উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, প্রত্যেকটির জন্য 4 নম্বর। যেহেতু 4 নম্বরের প্রশ্ন, তাই 7 থেকে 8টি বাক্যে উত্তর করা একদমই ছোট হয়ে যাবে এবং উত্তর করা সম্ভব নয় বলতে গেলে, তাই একটু বড় হতে পারে। তোমরা উত্তরগুলো লিখে নাও, যেহেতু স্কুলে জমা করতে হবে এবং ফুলফিলভাবে না লিখলে নাম্বারটা ফুল পাওয়া যাবে না, তাই ভালোভাবে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে 4-এর ক নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজে কেন বিভাজন দেখা দিয়েছিল? উত্তরটা হবে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজ আন্দোলনে নেতৃত্ব দেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি ব্রাহ্ম সমাজকে একটি বিশেষ সম্প্রদায় রূপে গড়ে তোলেন। অচিরেই বেদের অভ্রান্ততা, ব্রাহ্ম আচার্যদের উপবৃত্ত ধারণ প্রভৃতি নানা প্রশ্নে মত পার্থক্য তৈরি হলে 1866 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হয়ে কেশবচন্দ্র সেন ও তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের
সদস্যদের মতভেদ সৃষ্টি হয়। এরপরে লিখবে কারণ, ঠিক আছে। কারণের প্রথম পয়েন্টে লিখবে 1 নম্বর পয়েন্ট, কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্ম ধর্মের নীতি বিরুদ্ধ। 2 নম্বর পয়েন্টে লিখবে কেশবচন্দ্রের খ্রিস্টপ্রীতি চৈতন্যপ্রীতি ও ভক্তিবাদে আকর্ষণ ব্রাহ্ম সমাজের অভ্যন্তরে প্রবল দ্বন্দ্ব তৈরি করে। 3 নম্বর পয়েন্টে লিখবে ব্রাহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার 14 বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিভাজন বলে হেডিং করবে। তারপরে লিখবে এর ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মরা বিচ্ছিন্ন হয়ে 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মণদের নাম দেন নববিধান ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, এটুকু লিখলে কিন্তু 4 পয়েন্ট কয়ের উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখে নাও খ নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথমে হেডিং করবে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা, তারপরে লিখবে বাংলায় নবজাগরণ দেখা দিলেও এর কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। যেমন 1 নম্বর পয়েন্টে লিখবে শহর কেন্দ্রিক। বাংলার এই নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক। গ্রাম বাংলার বৃহত্তর জনগোষ্ঠীর সাথে এর কোনো সম্পর্কই ছিল না। 2 নম্বর পয়েন্টে লিখবে এলিটিস্ট আন্দোলন। এই জাগরণ শুধু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল নাগরিক সমাজে সীমাবদ্ধ ছিল, তাই অধ্যাপক অনিল শীল এই জাগরণকে এলিটিস্ট মুভমেন্ট বলে অভিহিত করেছেন। 3 নম্বর পয়েন্টে লিখবে হিন্দু জাগরণ। বাংলার এই নবজাগরণ ছিল মূলত হিন্দু জাগরণবাদ, কারণ এই জাগরণ অনেকাংশে হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সময়ের সংস্কার প্রচেষ্টা হিন্দু ধর্ম ও সমাজকে অতিক্রম করতে পারেনি, তাই বাংলার মুসলিম সমাজ এই আন্দোলনের বাইরেই ছিল। বাংলার নবজাগরণের ফলে গড়ে ওঠা হিন্দু জাতীয়তাবাদ বাংলার মুসলিম সমাজকে দূরে রেখে দিয়েছিল। 4 নম্বর পয়েন্টে লিখবে বৈপ্লবিক পরিবর্তনে ব্যর্থ। এই সংস্কার আন্দোলনেও সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়নি। এই সময়ের সঙ্গে করা ধর্ম ও সমাজকে অধিকৃত রেখে কিছু সংস্কার করতে চেয়েছিল মাত্র, এমনকি তারা কোম্পানির সাম্রাজ্যবাদী চরিত্র সম্পর্কে উদাসীন ছিলেন। ঠিক আছে, এটুকু লিখলেই উত্তরটা একদম কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, তাই উত্তরটা একটু বড় বড় হয়েছে, তো তাতেও কোনো প্রবলেম নেই, তোমরা এভাবে লিখে নাও তাহলেও হবে। এর আগে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞানের ভিডিওগুলো আপলোড করে রেখেছি, যা দেখোনি দেখে নাও। এর পরবর্তীতে আমি তোমাদের ভূগোল, ইংলিশের ভিডিওগুলো পরপর আপলোড করতে থাকবো। আশা করি সবগুলো ভিডিও তোমরা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগার কারণ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।